সভা পরে শুরু হবে, আর সেক্রেটারি মিটিং চলছিল সকাল থেকে। খবর কটাকে আপনারা জানেন, জেলা সম্পাদক এই জেলার এবং আমাদের যে পার্টি কংগ্রেস হলো মাদুরাইতে, সেখান থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য। আর অন্য পাশে আমাদের যে রাজ্য সম্মেলন হলো নতুন রাজ্য কমিটির সম্পাদক, আমি রাজ্য কমিটির সদস্য আর কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ে একটা কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশ এবং রাজ্য যাচ্ছে। এক, আপনারা জানেন আজকে কাগজ দেখে বুঝতে পারবেন, কালকে যারা খবরটা নিচ্ছেন আপনি রিপোর্ট করেছেন, যেভাবে ওয়াকফ আইনকে সংশোধন করা হয়েছে বা প্রায় বাতিল করা হয়েছে ওয়াকফের বিপুল সম্পত্তিকে হস্তগত করার জন্য, রিয়েল এস্টেটকে তুলে দেওয়ার জন্য। এটা আইনত সংবিধানগতভাবে সম্ভব নয়, সংবিধান অনুযায়ী হয় না। সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্যে বেরিয়েছে, আজকে আবার শুনানি আছে, আমাদের ভরসা আছে। এই জন্য আমরা নিজেরাও সিপিএম এর তরফ থেকে আমরা রিট পিটিশন দাখিল করেছি। আমি নিজে একজন মানবিক পিটিশন সিপিএম এর তরফ থেকে, এবং অসংখ্য পিটিশন দাখিল হয়েছে। এটা আইন কি হবে না হবে এটা ঠিক করার কথা পার্লামেন্টে, কিন্তু পার্লামেন্টের যে কম্পোজিশন, এমন লোকজন গেছে তারা হাত তুলে সেখানে দাঁড়িয়ে কর্পোরেটের ইন্টারেস্ট দেখা শুরু করছে। আর কর্পোরেট মনে করছে এই যে বিশাল ট্র্যাক অফ ল্যান্ড আছে, এটাকে কিভাবে মনিটাইজেশন করা যায়, সেটাকে কিভাবে সেটাকে হস্তগত করা যায়। এই জন্য বাঁধের জমি, জঙ্গলের জমি, চা বাগানের জমি, সরকারের যে জমি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সে ডিফেন্সের হোক, সে রেলের হোক, সে ইরিগেশনের হোক, এমনকি কলোনির জমি হোক, যেখানে দীর্ঘদিন আদিবাসী মানুষ, তপশিলি মানুষ, উদ্বাস্তু মানুষ বসতি করে বসেছেন, সেই জমিগুলো হোক, এবং ওয়াকফের জমি। এখন একটা বড় অংশের জমি মানুষ, যখন আমাদের দেশে ব্রিটিশ আসেনি, যখন আমাদের দেশে আইন তৈরি হয়নি, পার্লামেন্ট নেই, তখন থেকে নিজের সম্পত্তি ভালো কাজের জন্য, বিধবাদের জন্য, অনাথের জন্য, গরিবের জন্য, বা ধর্মীয় কাজের জন্য, বা শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য যাতে ব্যয়িত হয়, কাজে লাগে, সেগুলো ওয়াকফ করেছে। ওয়াকফ মানে তাই নিবেদিত, যেটা নিবেদিত আছে বিশেষ কারণে, এবং সেটা আইন অনুযায়ী হচ্ছে যে যখন যেটা নিবেদন করেছে, যা বলে করেছে, যেটা সেটাই ওয়াকিফ নামা বলে। তার বাইরে তার সেই উদ্দেশ্যে আলাদা হবে না। তাহলে সরকার আইন করে এমন করলো, এটাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। আচ্ছা, যে জমি দান করলো, যে সম্পত্তি দান করলো, সে তো বলে দিচ্ছে আমার এই করে এই উদ্দেশ্যে। আর সংবিধানে আছে যে কোনো ধর্মের মানুষ তার নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী যেমন ধর্মাচরণ করতে পারে, সেরকম নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং পরিচালনা করতে পারে। এটা তার নিজস্ব ব্যাপার। আমরা বলছি ধর্মের সঙ্গে সরকারের, ধর্মের সঙ্গে রাষ্ট্রের, ধর্মের সঙ্গে রাজনীতির যাতে এরকম যোগাযোগ না হয়। সরকারের কাজ হচ্ছে রেল চালানো, বিমান চালানো, পোস্ট অফিস চালানো, ব্যাংক চালানো, ব্রিজ করা, ইরিগেশন করা, সেচ করা, বাঁধ করা, কল কারখানা গড়ে তোলা। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয়, এখানে যেমন এসছে বলছে চা শিল্পকে বাঁচাবো, এখানে যেমন বলেছে তখন বলেছে পরিবহন শিল্পকে বাঁচাবো, এখানে যেমন বলেছে তখন রেলের কারখানা করবো। সে বিজেপি হোক আর তৃণমূল হোক, আর যখন ভোট হয়ে গেছে, যে ভোটের সময় কখনো বলেছিল যে আমি এসব ওয়াকফের সম্পত্তি নিয়ে নেবো, তখন তো বলেছিল আপনাকে দেবো। তাহলে যে সরকার ব্যাংক চালাতে পারছে না, বেঁচে দিচ্ছে, পোস্ট অফিস বেঁচে দিচ্ছে, এয়ারপোর্ট বেঁচে দিচ্ছে, এয়ারলাইন বেঁচে দিচ্ছে, যেগুলো সরকারের কাজ হয়, বলে আমি ওয়াকফ চালাবো, ওয়াকফের জমি চালাবো, অসৎ উদ্দেশ্য হয়ে যায়। সরকারের কাজ যেটা, সেই কাজটা না করে সে অন্য কাজে মন দিতে চাইছে, এবং এখানে সীমিত থাকবে না। এটা মুসলমান হিন্দু ব্যাপার না। অনেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ, এই মমতা যেমন ইমাম মসজিদদের ডেকে নিয়ে গিয়ে ওটাকে হিন্দু মুসলমান করতে চাইছে, এটা বিজেপি চাইছে হিন্দু মুসলমান করার। আর তৃণমূল কংগ্রেস এটাকে ওই RSS এর এজেন্ডা, এটাকে হিন্দু মুসলমান করতে চাইছে। আচ্ছা, এরকম বৃহত্তর সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের আছে, শিক্ষকদের গুরুদ্বারা আছে, চার্চের আছে, কোথাও স্কুল চালায়, কোথাও চার্চের অন্যান্য জমি আছে, অন্য ব্যাংক চালাতে পারে, সব ধর্মের থাকে, বৌদ্ধ ধর্মের আছে, বৌদ্ধ বিহার যেভাবে গড়ে উঠেছে। তাহলে এটা শুরু এখানে, কিন্তু এরপরে কোনোটাই থাকবে না। সবচেয়ে দুর্বল জায়গা থেকে শুরু করে তারপর বাকিদের তাহলে গ্রহণ করবে। আর প্রত্যেক ধর্মের এটা আছে, গুরুদ্বারা প্রবন্ধন সমিতির যেরকম আছে, সেরকম এই যে আমাদের যেমন তিরুমালায় দেবস্থানও আছে, বিশাল সম্পত্তি আছে। তাহলে এক দেশে বলছে এক দেশ এক আইন, অভিন্নতা, আর এখানে তাহলে বিভিন্নতা কেন আনছে? এটা আসলে CA NRC
এবং অন্যান্য আইন যেভাবে করেছে, এটা যে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে আরএসএস, সেখানে দাঁড়িয়ে যারা সংখ্যালঘু তাদের অধিকার থাকবে না, এমনকি সংবিধান যে অধিকার দিয়েছে সে অধিকার থাকবে না, এটা আস্তে আস্তে তার নিজে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য এটা আমরা চাইছি ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফোর ল, যেটা সুপ্রিম কোর্ট বলেছে তার ইনিশিয়াল রিমার্কসে আমরা সেটা গর্বিত। আমরা আশা করি এই আইন খারিজ করবে সুপ্রিম কোর্ট এবং ওয়াকফ সম্পত্তি যেমনটা ম্যানেজমেন্ট হয় তেমনটা হবে। সেখানে দুর্নীতি আছে, ওয়াকফ বোর্ড ওয়াকফ কাউন্সিলের দুর্নীতি আছে, ভুলভাল আছে, সেটাকে শোধরাতে হবে। You can't throw the baby with the water. তো যেখানে গভর্নমেন্টের ওয়াকফ অ্যাক্ট অফ 95 এই অধিকার আছে, ওয়াকফ কাউন্সিলের মারফত ওয়াকফ বোর্ডগুলোকে তারা দুরস্ত করতে পারে, ঠিক করতে পারে, সেটা করছে না। এই তৃণমূল কংগ্রেস আসার পরে আমাদের রাজ্যের তৃণমূল ওয়াকফের সম্পত্তিগুলো তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পৌরসভা প্রধান তারা লুট করছে বিভিন্ন জেলায়, শয়ে শয়ে সম্পত্তি। সেটা নিয়ে কিন্তু বিজেপি একটা কথা বলছে না, বলে বিজেপি নাকি বিরোধী দল, অ্যাসেম্বলিতে একটা কথা বলছে না। আসলে লুটটা বিজেপি আর তৃণমূল মিলে করছে, আর সেই লুটটা চালানোর জন্য তারা হিন্দু মুসলমান নামে মানুষকে ভাগ করছে, যার ভাগ ধর্মের ভাগ করছে। এই যা মুর্শিদাবাদে হলো, যা মালদায় হওয়ার চেষ্টা করছে, যা রাজ্যের অন্য আমরা 1 মাস আগে থেকেই বলেছিলাম, ঈদ, জামিতুল বিদা, রামনবমী, হনুমান জয়ন্তী, এই সব যখন একসঙ্গে হচ্ছে, ধর্ম উৎসব হয়, আনন্দের হয়, সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। সেই ধর্মকে যখন টেনে হিংসে রাস্তায় নিয়ে আসা হয় এবং রাজনৈতিক নিজের শক্তি বৃদ্ধির প্রদর্শনের যখন ওটাকে হাতিয়ার করা হয়, উইপানাইজেশন অফ রিলিজন, ধর্মকে যখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটা হিংসা, দেশ, ঘৃণা এটা ছড়ায় এবং পারস্পরিক যে সম্প্রীতি আছে, যে ঐক্য আছে, যে শান্তিতে বসবাসের যে সুযোগটুকু আছে, সেটাকে নষ্ট করে। মুর্শিদাবাদে তাই হয়েছে। আমরা সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে প্রথম সেখানে ঘটনার পরে যাই, সেখানে পুলিশ ঘিরে রাখে, যেরকম হয় ঘটনার সময় 5 ঘন্টা পুলিশ যায়, সেখানে মানুষ বলেছে, কিন্তু যাতে আমরা যেতে না পারি তার জন্য পুরো পুলিশ ঘিরে রেখেছে। তাও যেরকম হয় বকরিতে যেমন গিয়েছিলাম, এরকম 3 বছর আগে সেখানে পুলিশ ঘিরে গেছিল। আমরা এখানে মোটর বাইকে করে আমি, মীনাক্ষী, অন্য যুব নেতা, পার্টি নেতারা তারা ওখানে পৌঁছেই আমরা মানুষের বিদ্যার্থ শুনে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস যেভাবে তাকে পিটিয়ে খুন করেছে নৃশংসভাবে, সে টার্গেটেড কিল, সে বামপন্থী কর্মী। আমরা আহ্বান জানিয়েছিলাম যে বামপন্থী কর্মী যে যেখানে থাকবে আমরা রেজিস্ট করবো, এরকম দাঙ্গা আমরা হতে দেবো না। ওই মুর্শিদাবাদে অনেক গল্প আছে যেখানে হিন্দু মুসলমানকে বাঁচানোর চেষ্টা করছে, মুসলমান হিন্দু দোকানকে বাঁচানোর চেষ্টা করছে, সেগুলো মিডিয়া আসা উচিত, পজিটিভ, এটাই বাংলা। কিন্তু ক্রমাগত এই বাংলাকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মুর্শিদাবাদে যা যা হয়েছে এগুলো বরোদায়, আহমেদাবাদে, রাজস্থানে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে আমি 30 বছর আগে, 25 বছর আগে, 20 বছর আগে দেখেছি। এগুলো স্ক্রিপ্টেড, এইভাবেই হয়। তারপর পারস্পরিক হিংসা ছড়ায় এবং অবিশ্বাস ছড়ায়, তারপরে এই এলাকার মানুষ ওই এলাকায় থাকবে না, ওই এলাকার মানুষ এই এলাকায় থাকবে না, এইভাবে ভাগাভাগি হয়। এটাকে বিভাজনের রাজনীতি বলে। বিভাজনের রাজনীতি যেমন ভোটের রাজনীতি হিসেবে ব্যবহার করা হয়, সেরকম তার পরিণতি হচ্ছে। যদি মুর্শিদাবাদে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে দাঙ্গা করিয়ে বিজেপি, তৃণমূল, অধীর এবং সেলিমকে হারায়, তাহলে আবার 26-এর ভোট আসলে ওই দাঙ্গার পরিস্থিতি আরো বেশি বাড়বে। যদি ঘুষ দিয়ে, চুরি করা টাকা দিয়ে, কর্পোরেট ফান্ড থেকে ইলেকট্রাল বন্ড দিয়ে যদি ভোট হয়, তাহলে ভোটের পরে দুর্নীতির তন্ত্র আরো বাড়ে। যদি ধর্মকে ব্যবহার করে যদি ভোট হয়, তাহলে ধর্ম রাজনীতি আরো বেশি বাড়ানোর চেষ্টা করা হয়। যদি ভয় দেখিয়ে ভোট হয়, সন্ত্রাস করে ভোট হয়, তাহলে ভোটের পরে আরো বেশি ভয়, আরো বেশি সন্ত্রাস বাড়ে। এই জন্য আমরা বলছি রাজনীতিটা কি ভিত্তিতে হবে। বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, ফসল তৈরি হলে সেটাকে রাখার মতো কোল্ড স্টোরেজ নেই, সংরক্ষণ হচ্ছে না, সংরক্ষণ না করতে পারলে যদি বাজারে নিয়ে যায় সেই বাজার নেই, পরিবহন করার মতো ব্যবস্থা নেই, রাস্তা নেই, ব্রিজ নেই, তাহলে সেটা দরকার। তাহলে 100 দিনের কাজ 200 দিন করার কথা, 375 দিন, 365 দিন করার কথা, 5 বছর ধরে করার কথা। কিন্তু 3 বছর ধরে বিজেপি আর তৃণমূলের চর্চায় কে ঘুষের টাকা কত খেয়েছে, কে কত কাটমানি খেয়েছে, তার জন্য 3 বছর ধরে আমাদের রাজ্যে কোনো কাজ নেই। গ্রামে ঘরের টাকা নেই, এ বলছে কেন্দ্র দিচ্ছে না, বলছে রাজ্য দিচ্ছে না, কিন্তু একটাও তদন্ত হচ্ছে না, কেউ চুরি করে শাস্তি পাচ্ছে না। আজিকর কাণ্ডে যখন তদন্ত করলো সিবিআই, ইডি,
সারদাকাণ্ডে যাই, এই গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি, কোনোদিন হেস্ত হচ্ছে না। দুর্নীতিগ্রস্তরা কি করছে, নিজেকে বাঁচানোর জন্য বেশি হিন্দু মুসলমান জীবিত হচ্ছে। শুভেন্দু এখন সবচেয়ে বেশি হিন্দু করছে, সব তৃণমূল থেকে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে প্রাইমারি, আপার প্রাইমারি শিক্ষক, মাদ্রাসা স্কুলও সবচেয়ে বেশি তার না। সে এখন বিজেপিতে করে গিয়ে ওটা তারা চাইছে না, যেমন এতগুলো শিক্ষক যোগ্য পরীক্ষা দিয়েছে, চাকরি গেছে, স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে তার মাথা ব্যথা নেই। এখন মমতা ব্যানার্জি সোনার ঝাঁটা দিয়ে মসজিদ উদ্বোধন করবে, তিনি বলেন আমি 1 টাকা নিয়ে নামাই, কিন্তু আমি কয়েক লক্ষ টাকা দিয়ে ভালো সোনার ঝাঁটা দেবে। কিন্তু মানুষ তার হাতের ঝাঁটা নিয়ে এই অপদার্থ সাম্প্রদায়িক দুর্নীতিবাজদের বিয়ে করবে। সেদিনটা আজকে এই 19,000-এর মধ্যে থেকে গ্রুপ সি, গ্রুপ ডি বাদে এবং অযোগ্যদের বাদে বাকিদের 31 ডিসেম্বর অব্দি রেখে দেওয়ার কথা বললো সুপ্রিম কোর্ট, এবং ওই সময়ের মধ্যে গভর্নমেন্টকে নতুন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। এটা কি সাময়িক স্বস্তি না পারমানেন্ট সলিউশন? না, আমরা বারবার করেছি, স্বাধীনতা তখন বলেছিল, যে কথা আমরা বুঝে দিচ্ছি, আমরা যারা চাকরি পায়, কত কষ্ট করে পায়। তোমাদের মধ্যে অনেকেই আছে যে চাকরি পাওয়ার জন্য কত চেষ্টা করেছো বা করছো, চাকরি হচ্ছে না। ওই আমাদের মিডিয়া তো পার্মানেন্ট চাকরি হচ্ছে না, ওটা ভাড়াতে ফুটেছে, স্ট্রিং আমরা ওয়েজ বোর্ড নেই। তাহলে গোটা অর্থনীতি, নয়া উদারবাদী অর্থনীতি এমন নয় যে এখানে স্থায়ী চাকরি নেই। একমাত্র পুলিশে আর শিক্ষকতায় কিছুটা স্থায়ী চাকরি আছে। সরকারের অন্য দপ্তরে, যে কোনো দপ্তরে যাও, ডিপার্টমেন্টে যাও, অফিস আছে, পাখা আছে, ফ্যান আছে, টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু লোক নেই। ব্যাংকে বলো, পোস্ট অফিসে বলো, সেন্ট্রাল গভর্নমেন্টে বলো, স্টেট গভর্নমেন্টের ডিলার অফিসে যাও, বলে কাজ করতে পারছি না কারণ লোক নেই, তারা নিয়োগ হচ্ছে না। যাদের নিয়োগ হলো, নিয়োগটা যেহেতু সুষ্ঠুভাবে হলো না, দুর্নীতিযুক্ত হলো, চুরি করে হলো, সিভিল সার্ভিস কমিশন হোক, শিক্ষা দপ্তর হোক, রাজ্য সরকার হোক, যেহেতু টাকা খেলো, চুরি করলো, সেজন্য এত লোকের চাকরি গেল। আমরা কেউ চাই না চাকরি যাক। আমরা প্রথম থেকে বলেছি যে এদের মধ্যে যারা দক্ষ, যারা যোগ্য, যারা উপযুক্ত, যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে পাস করেছে, পরীক্ষা দিয়েছে, চাকরি হয়েছে, তাদের যাতে চাকরি থাকে। তৃণমূল সরকার কি করেছে, চাল আর কাপড় দুটোকে মিশিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছিল, হাইকোর্ট বলছিল চাল আর কাপড় আলাদা করুন। কারা করবে? যারা মিশিয়ে তারাই করবে। তাহলে ওই মাস সিগনেচার দিতে পারছে না, লিজ দিতে পারছে না, তালিকা দিতে পারছে না। আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা স্বস্তি। আর এই চাকরি গেছে তাদেরকে বলবো লড়াই করতে হবে, হতাশ হলে হবে না। তারা লড়াই করছে। আজকেও বিকাশ ভবন অভিযান আছে, শিক্ষকদের আছে, তার সঙ্গে ছাত্র যুবরা যুক্ত হয়েছে। প্রথম দিন থেকে যারা প্রতিবাদ করছিল, পুলিশকে নিয়ে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, কামড়ি দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, চ্যাংদোলা করে পেটানো হয়েছে। কেন? তাহলে যারা চুরি করলো তারাই প্রশাসন চালাচ্ছে। তারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চায় না। আমরা চাই আন্দোলন সংগ্রাম করুক, সবাই মিলে যখন একসঙ্গে মিলে দাবি করে লড়াই করে। এর মধ্যে অনেকে আছে যারা চাকরি পায়নি কিন্তু যোগ্য ছিল, দুর্নীতি করে চাকরি বেঁচে দিয়ে চাকরি হয়েছে বলে তার চাকরি হলো না, সে তো বঞ্চিত হলো। তাকে তো লড়তে হবে। সুষ্ঠু নিয়োগ হোক। সুষ্ঠু নিয়োগ না হলে সরকারি পৃষ্ঠপোষকতায় যে স্কুলগুলো আছে সেগুলো উঠে যাবে। সেগুলো উঠে গেলে আমার তোমার মতো ছেলেপুলেরা ঘরে তারা পড়াশোনা করতে পারবে না। আমরা সবাই শিক্ষিত হয়েছি কারণ এই সরকারি স্কুল ছিল বলে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছিল বলে, কলেজ ছিল বলে। বিজেপি আর তৃণমূল মিলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো, কলেজগুলো, বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চাইছে। আর বিদেশি কোম্পানিগুলোকে দোকান খোলার মতো করে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল করতে বলছে, যেখানে ব্যবসা মূল লড়াইটাই। যারা বলছেন যে আবার পরীক্ষা দিতে হবে, মানে আমরা যখন যোগ্য কোর্ট মেনে নিল এবং রাখলো 31 অব্দি, তাহলে আবার পরীক্ষা কেন এবং সেই পর্ষদিত পরীক্ষা নেবে? সেগুলো তো কোর্টের বিষয়, আমি এখানে তো জানি বলা উচিত না। আমি তো মমতা ব্যানার্জি নই। গভর্নমেন্টকে কি ভোটের আগে স্বস্তি দিল এই রায়? কোনো স্বস্তি নেই, অস্বস্তি আছে। গভর্নমেন্টের সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে তদন্তটা পূর্ণাঙ্গ হলে, যেটা সিবিআই করছে না, যেটা কেন্দ্রীয় সরকার করতে চাইছে না, তাহলে পিসি ভাইপো জেলে আছে। আমরা তো চাই যারা ঘুষ দিয়েছিল তারা বাইরে এসে বলুক কে কাকে টাকা দিয়েছিল, তাহলে এটা তদন্ত মানে তাই, এবং তাহলে স্রোত বেরোবে এবং তাহলে উৎস বেরোবে। সেলিমদা, বিজেপি বারবার করে বলছে 355 ইমপ্লিমেন্ট না করলে রাজ্যে ইলেকশন করা সম্ভব নয়। কিভাবে দেখছেন বিষয়টা? বলার বিষয় তো, দিল্লি সরকার কাজে আছে, আগে 555 কাপ তারপরে কথা বলবে।